মেয়েটি বলল, আমার মনে হয় আপনি আমাকে ভালোবেসে ফেলেছেন। আমি বললাম, হঠাৎ এমন কেন মনে হলো? মেয়েটি বলল, কারণ আমি দেখেছি আগে আপনি যেই মেয়ের পিছনে ঘুরতেন এখন ঘোরেন না। আগে যেই মেয়েকে ভালোবাসি বলতেন এখন তাকে এড়িয়ে চলেন। যার মানে আপনি এখন সেই মেয়েকে ভালোবাসেন না। আর আপনার কাজ দেখে আমি যে কতটা খুশি হয়েছি আপনি ভাবতেও পারবেন না। বিশ্বাস করেন, আমি আপনাকে অনেক ভালোবাসি। আর আমি জানি আপনি এখন ওই তানিয়াকে ভালোবাসেন না। আমি বললাম, এই যে আপনি যেই হন না কেন সেটা আমার দেখার বিষয় না। আর আমি ছেঁচড়া না যে একদিন এই মেয়ের পিছনে তো অন্যদিন ওই মেয়ের পিছনে। আমি যাকে একবার ভালোবাসি তাকে সারা জীবন ভালোবেসে যাব। আর হ্যাঁ, আমি তানিয়াকে ভালোবাসি আর তাকে ভালোবেসে যাব। আর তাকে ইগনোর করার কারণ হলো আমি চাই সে আমার ভালোবাসা বুঝতে পারুক এবং সে নিজে আমাকে বলুক। কারণ আমি তো অনেকবার বলছি, এখন নয় সে করবে। আর আপনার কাছে অনুরোধ করছি, আর আমাকে বিরক্ত করবেন না ভাই। এটা বলে ফোন কেটে দিয়ে বন্ধ করে ঘুমিয়ে গেলাম। ভাইয়ার ফোনে একটা কল আসতে ভাইয়ার ঘুম ভেঙে গেল। ফোন হাতে নিয়ে রিসিভ করতেই ওপাশ থেকে একজন বলে উঠলো, স্যার এই জায়গায় 2টা লাশ পড়ে আছে, তাড়াতাড়ি আসেন। এই কথা শুনতেই ভাইয়া তাড়াতাড়ি বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে চলে গেল। সেইখানে গিয়ে দেখে 2টা লাশ অ্যাম্বুলেন্সে তোলা হচ্ছে। একজন হাবিলদার রফিক স্যারকে দেখে দৌড়ে এসে বলল, স্যার আমি আপনাকে ডেকেছি। রফিক বলল, তা কিভাবে মারা হয়েছে? হাবিলদার বলল, স্যার যে মেরেছে সে এই 2টাকে অনেক কষ্ট দিয়ে মারছে। হাতের নখ পায়ের নখ তুলে নেওয়া হয়েছে, পুরো শরীরে মারের চিহ্ন, আবার ক্ষত স্থানে লবণ মরিচ দেওয়া হয়েছে। বলতে গেলে খুনি সাইকো। তার থেকে ভয়ঙ্কর ব্যাপার কি জানেন? রফিক বলল, কি বলো? লাশ 2টার শরীরে লেখা আছে, নতুন করে কিছু পেতে হলে কিছু তো বলিদান দিতেই হবে। তেমনভাবে এই শহর আজ থেকে একজন নতুন সম্রাটের আগমন হয়ে যাবে, যার জন্য ছোট্ট 2টা বলিদান। উদ্ভাবন যেমনটা হয়েছে শেষটা এমন করতে চাই না। রক্ত আমার প্রিয়, তবে রং দিয়ে খেলতে চাই না। সাধারণ মানুষকে ভয় দেখিয়ে শহরের মাফিয়া হওয়া যায় না। শহরের মাফিয়া হতে হলে শহরের বড় মাস্তানদের মারতে হবে, যাতে পুরো শহরের সিস্টেমটাই আমার নাম শুনে দ্য মাফিয়া কিং ভিলেন নামে চিনে। সাবধানে থাকবেন, সামনে উইকেট আরো পড়বে। রফিক বলল, শালার একটার জন্যই বাঁচি না, নতুন আরেকটার আমদানি। এই নিয়ে এই শালা 4টা খুন করে ফেলেছে। হাবিলদার বলল, স্যার কিন্তু এরা তো সাধারণ মানুষকে মারছে না, মারছে তো শুধু অপরাধীদের। রফিক বলল, চুপ থাকো, এই হালা টাইগারের চেয়েও হিংস্র যতটুকু মনে হচ্ছে। হাবিলদার বলল, স্যার দেখছেন না কেমন ভাবে মারছে, মনে হচ্ছে হালা সাইকো। রফিক বলল, আচ্ছা তুমি তাহলে লাশের সাথে যাও, আমার একটা মিটিং আছে, ওখানে যেতে হবে। পুরো মিডিয়া উতাল পাতাল, দেশের পরিস্থিতি মোটেও ঠিক লাগছে না। পুলিশ থেকে শুরু করে আর্মিদের কোনো নিরাপত্তা নেই। তার মধ্যে সকাল হয়ে শোনা যাচ্ছে খুনের খবর। কে করছে এইসব, কারা করছে, কিছুই বুঝতে পারছে না কেউ। এইদিকে টাইগার তার লোকদের মৃত্যুর খবর শুনে একটু মুচকি হাসি দিয়ে বলে ওঠে, কিছু পেতে হলে কিছু ছাড়তে হয়। তুই কি মনে করছিস তোর প্ল্যানে আমি পা দিব? আমার প্ল্যান তো অনেক আগেই শেষ, এখন তো শুধু সময়ের অপেক্ষা। এটা বলে একটা ডেবিল মার্কা হাসি দিল। অনেক্স হচ্ছে সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার, পিএইচডি এবং সিরিয়া এই অ্যাপের অফিসিয়াল পার্টনার। এই অ্যাপে আপনি ক্রিকেট, ফুটবল, টেনিস লাইভ ম্যাচ দেখে এবং তাদের ভবিষ্যৎবাণী করে সহজেই অর্থ উপার্জন করতে পারবেন। সেই সাথে বিএমডব্লিউ গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং আরো অনেক নগদ পুরস্কার জেতারও সুযোগ রয়েছে। এই অ্যাপটিতে আপনি ক্র্যাশ ক্রিস্টাল 21 ইত্যাদি গেম খেলে সহজেই আয় করতে পারবেন। আপনি বিকাশ, নগদ, রকেট, ব্যাংক, ক্রিপ্টো, পেপাল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই আপনার জেতা টাকা তুলতে পারবেন। এখানে আপনি 24 ঘন্টা 7 দিন গ্রাহক সহায়তা পাবেন। তাই এখনই গুগলে অনেক সার্চ করে প্রথম ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করুন। আর হ্যাঁ, রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড VOTO7 ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে 20,000 টাকা পর্যন্ত পান। সকালবেলায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তার টেবিলে যেতেই দেখি আম্মু আব্বু আছে, তবে ভাইয়াকে দেখছি না। আমি বললাম, আম্মু ভাইয়া কোথায়? আম্মু বলল, তোর ভাইয়া চলে গেছে কিছু না খেয়ে। আমি বললাম, ও। তারপর আমি চুপচাপ খেয়ে রুমে এসে রেডি হয়ে কলেজে চলে গেলাম। কলেজে আসতে সবাইকে দেখতে পেলাম। তাদের কাছে গিয়ে বললাম, সবাই কেমন আছো? তানিয়া বলল, আরে দেখ ভাবলা আসছে আমাদের খবর জানতে। রাফি বলল, আমরা ভালো আছি, তুই? আমি কিছু বলতে যাব তার আগেই তানিয়া বলে উঠলো, আরে উনি ভালো থাকবে না তো কে ভালো থাকবে? ওনার কতজন আছে ওনার খবর রাখার জন্য? আমি বললাম, এই যে আপনি আমাকে খুশা দিয়ে কথা বলছেন কেন? তানিয়া বলল, আমার মুখ, আমি যা ইচ্ছা তাই বলবো, তাতে কার কি?
আমি বললাম তাহলে আমি কার সাথে কথা বলবো আর বলবো না সেটা আমি বুঝবো, কাউকে নাক গলানোর দরকার নাই। এটা বলে আমি আরোহীর পাশে গিয়ে বসলাম। সাথে সাথে তানিয়া এটা দেখে রেগে দাঁড়িয়ে বলল, ওই তুই আরোহীর সাথে বসলি কেন? আমি বললাম আমার ইচ্ছা, আমি বসবো, তাতে আপনার কি? তানিয়া বলল, আমার কি মানে, আমারই তো সব, ওর বলছি, না হলে ভালো হবে না বলে দিলাম। রাফি বলল, আরে তোর ইচ্ছা মানে, এখানে তো অনেক জায়গা আছে, তাহলে তুই ওইখানে ওর পাশে বসলি কেন? আমি বললাম, কেন রে, আরোহীর সাথে বসলে তোরা তো ফাটতেছে কেন? রাফি বলল, আমার কেন ফাটবে? আমি বললাম, তাহলে তুই চুপচাপ বসে থাক। আরোহী বলল, এই তোমরা এইসব কি শুরু করে দিলাম? আবির তো জাস্ট আমার পাশে বসেছে, আমার কোলে তো আর বসেনি। আরোহীর কথা শুনে আমি সহ সবাই হা হয়ে আরোহীর দিকে তাকিয়ে থাকলাম। আর তানিয়া রেগে আগুন হয়ে আমাকে বলল, আবির, সময় থাকতে উঠে অন্য জায়গায় গিয়ে বস, তা না হলে ভালো হবে না কিন্তু। অবস্থা বেগতিক দেখে আমি আরোহীর পাশ থেকে উঠে রাফির পাশে বসলাম। এতে তানিয়ার মুখে হাসি ফুটল, কিন্তু রাফির বেচারা মুখ ঠিক হয়ে গেল। রাফির এমন রিয়েক্ট দেখে আমি বুঝতে পারছি। তানিয়া বলল, আমার সাথে এমন করার সব হিসেব শুধু আসলে ফেরত নিব, দেখিস আবিরের বাচ্চা। এইদিকে সব ঝগড়া থামিয়ে দিয়ে আড্ডা দিতে লাগলাম। তখনই ফোনে ওই মেয়েটার মেসেজ আসলো। মেয়েটি বলল, আমি জানি তুমি তানিয়াকে পছন্দ করো না, কালকে ওই সব আমার পরিচয় জানার জন্য বলছো। আমি বললাম, মোটেও না। মেয়েটি বলল, সেটা মাত্র ঘটে যাওয়া ঘটনা দেখে বোঝা যায়, তবে এত সহজে তোমার কাছে ধরা দিচ্ছি না মাই লাভ, জানো ভাই, পরে কথা হবে। এই মেসেজ দেখে আমি আশেপাশে চারিদিকে খুঁজতে লাগলাম, কে এই মেয়ে যে আমাকে ফলো করছে, আমার সব খবর রাখছে, এইসব ভাবছি আর চারপাশে মনোযোগ দিয়ে তাকাচ্ছি। তখনই আরোহী বলে উঠল, কি আবির, এইভাবে কাকে খুঁজতেছো আর কি ভাবছো? আমি আরোহীর কথা শুনে থমথম খেয়ে বললাম, কই, কাউকে না তো, আর কিছু ভাবছি না, এমনি চারপাশে তাকাচ্ছি। আরোহী বলল, ও আচ্ছা। এইদিকে আমার সাথে আরোহী কথা বলাতে তানিয়া রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে, কিন্তু কিছু বলছে না। এইদিকে আমি মনে মনে ভাবছি, আরোহী কিভাবে জানলো আমি কাকে খুঁজতেছি? তার মানে না, হয়তো এমনি ভাবছে, কিন্তু আমাকে জানতে হবে কে এই মেয়ে। তারপর ভাবা বাদ দিয়ে সবাই হাসি খুশি ভাবে আড্ডা দিয়ে ক্লাসে চলে গেলাম। ক্লাস শেষ করে সবার সাথে বিদায় নিয়ে চলে গেলাম বাসায়। এইভাবে কেটে গেল বেশ কয়েকদিন। এখনো আমার আর তানিয়ার মাঝে কিছু ঠিক হয়নি। দেখা হলে বা কথা হলে শুধু কথা কাটাকাটি হয়, এটাতে কিন্তু দুজনেই কিছু মনে করি না। তার মধ্যে অচেনা মেয়েটা প্রতিদিন ভালোবাসি বলে কান খাবে, এত ব্লক মারি, তারপরও নতুন নাম্বার দিয়ে কল দিবে। এ কয়েকদিনে ভাইয়ার মুখ দেখার মতো ছিল। তার শহরে প্রতিদিন সকাল হলে একটার পর একটা খুন চলে যাচ্ছে। আজ ভাইয়ার গায়ে হলুদ, কাল বিয়ে, তাই অনেক কাজ করছি, সাথে আমার বন্ধুরাও কাজ করছে। রিমি, নুসরাত আপুদের ওখানে আছে, আর আরোহী আমাদের এখানে আম্মুর সাথে কাজ করছে। যেহেতু আরোহীর বাবা আর আমার বাবা বন্ধু, সেহেতু আরোহী আমাদের এখানে অনেকবার আসতো, তাই সে আম্মুর সাথে থাকে। এইদিকে তানিয়া আমাকে প্রতিদিন ঘন্টায় কল দিয়ে বলবে কোনো মেয়ের দিকে নজর না দিতে, আর ওই আরোহীর দিকে তো মোটেও না। কিন্তু আমি তার কথায় পাত্তা না দিয়ে বলি, আমার চোখ আমি দেখবো, তাতে কার কি? এইদিকে নিজাম চৌধুরী টাইগারকে কল দিয়ে বলছে, বস, তারেককে যে পুলিশ অফিসার মেরেছে তার আজ বিয়ে, আর তার বিয়ে হচ্ছে কমিশনারের মেয়ের সাথে। আমি চাচ্ছি শালাকে আজ মেরে দিতে, সাথে কমিশনারকেও। টাইগার বলল, তোর মাথা ঠিক আছে? এমনিতেই আমাদের একটার পর একটা লোক খুন হচ্ছে, এটা নিয়ে চিন্তায় আছি। তার চেয়ে বড় কথা, তারেককে পুলিশ মারেনি। নিজাম চৌধুরী বলল, তাহলে কে মেরেছে? টাইগার বলল, যে আমাদের লোকদের মারতেছে সে। নিজাম বলল, বস, আপনি চাইলে তো অনেক কিছু করতে পারেন, তাহলে করছেন না কেন? আর কখন আমাদের প্ল্যান কাজ করবে? টাইগার বলল, আমার কাজের জিনিস দেশে পৌঁছে গিয়েছে, এখন লোক পাঠানো বাকি, সেগুলো 2 দিনের মধ্যে পাঠাবো। আর তোর কাছে লোক গেলে ওদের থাকা খাওয়া প্লাস ট্রাক 2টা বুঝিয়ে দিবি। নিজাম বলল, ওকে বস। টাইগার বলল, আর মরতে না চাইলে পুলিশ অফিসার বা পুলিশ কমিশনারের বাড়িতে হামলা দিস না, কারণ এই 2 বাড়িতে ওই ভিলেনের লোক নজর রাখছে। নিজাম বলল, ওকে বস। এটা বলে ফোন কেটে দিল টাইগার। গায়ে হলুদের অনুষ্ঠান শেষ করে রাতে খাবার খেয়ে অনেক ক্লান্ত হওয়াতে আমি, রাফি, রানা, নাইম আমার রুমে এসে গায়ে লিয়ে দিলাম। সাথে সাথে ফোনটা বেজে উঠলো। তাকিয়ে দেখি তানিয়া কল দিয়েছে। একটা বিরক্তিকর শুরু নিয়ে বললাম, কি হয়েছে, এত রাতে কল কেন দিলেন? তানিয়া বলল, আমার সোনা ময়না জানুটার খোঁজ নেওয়ার জন্য কল দিয়েছি। ইস, আজ অনেক কাজ করছো তাই না জানু? আমি বললাম, না আমি করিনি, বসেছিলাম আর সুন্দরী সুন্দরী আপুদের দেখতেছিলাম।
জানো সেখান থেকে একটা তানিয়া বলল, থাম কুত্তা লুচ্চা, তোকে কতবার বলছিলাম কারোর উপর নজর দিবি না। এত সুন্দর একটা হবু বউ থাকতে কোন পাগলে অন্য মেয়ের দিকে নজর দেয় শুনি। আমি বললাম, কে সুন্দর? তানিয়া বলল, কেন? আমি একটু হেসে বললাম, তুমি সুন্দর, আজকের দিনের সেরা যোগ ছিল। তানিয়া বলল, কি আমি সুন্দর না তাই না কুত্তা? আমি বললাম, আরে আরে তুমি পেতনির মতো বিউটিফুল, তেঁতুল গাছের ডাইনের মতো তোমার লম্বা লম্বা চুল, রাক্ষসীদের মতো রাগে দুইটা চোখ, দেখলে সারা জীবন ভরে দেখতে মন চাই। তানিয়া বলল, কুত্তা তুই আমার প্রশংসা করছিস নাকি পচাইছিস? আমি বললাম, আরে তোমার মতো ভালো পেতনিকে কে পচাবে? তানিয়া বলল, তোকে কালকে দেখে নিব কুত্তা, আমাকে পেতনি বলা সব উসুল করব কাল, পালাবার জায়গা পাবে না বলে দিলাম। আমি বললাম, তোমার মতো মেয়ের সামনে আমার পড়তে বয়েই গিয়েছে। তানিয়া বলল, ওটার সময় বলে দিবে কে কার সামনে যায়, শুভকামনা কালকের পরের দিনের জন্য। এটা বলে ফোন কেটে দিল তানিয়া ফোন কাটতে আমি যখনই ঘুমাতে যাব তখন সবাই দেখি আমার দিকে তাকিয়ে আছে। আমি বললাম, কিরে তাকিয়ে আছিস কেন? রাফি বলল, না মানে ভাবছি কাল তোর অবস্থা কি হবে। আমি বললাম, কেন, তোর এমন কেন মনে হলো? টাইম বলল, না ভাবছি ভাবিকে যেইভাবে রাগিয়েছিস না, মনে তো হয় কালকের বিয়ে আনন্দ আর করা হবে না। রানা বলল, এমনি শালার আনন্দ করা লাগবে না। আমি বললাম, কেন আমি কেন আনন্দ করব না? রাফি বলল, তুমি মিয়া যে বোমার পিছনে আগুন লাগিয়েছো না, খালি সামনে পাক ফাটে কেমনে দেখবা। আমি বললাম, আমি যাব না ওই ডাইনির কাছে। নাইম বলল, সেটা কাল দেখা যাবে, এখন ঘুমা। এটা বলে সবাই ঘুমিয়ে গেলাম। আচ্ছা ভাই, আপনি চাইলেই তো এই শহরের সব মাস্তান বা চামচাদের এক নিমিষেই মারতে পারেন, কিন্তু মারছেন না কেন? জিসান, ওই বুদ্ধি যদি তোর মাথায় থাকতো তাহলে তুই আমার জায়গায় বসতি। তবে একটা কথা শোন, খেয়াল করে দেখবি, একটা গাছ কাটার সময় আগে গাছের ডালপাতা কেটে ফেলতে হয়, তারপর গিয়ে গাছের গোড়া কাটা হয়, বুঝলি? জিসান বলল, জি ভাই, একদম ক্লিয়ার বুঝতে পারছি। ভাই, আজকে একটা মালকেও পাইনি, সব শালা গর্তে লুকিয়ে পড়েছে মৃত্যুর ভয়ে। এই কথা শুনে মাস্ক পরা আগন্তুক একটু মুচকে আসতে লাগলো। এমন সময় আগন্তুকের ফোনটা বেজে উঠলো। আগন্তুক কিছু না বলে ফোনটা ধরতেই ওপাশ থেকে বলে উঠলো, আচ্ছা তোর আমার লোকদের মেরে কি লাভ, তার থেকে বরং তোর মাফিয়া হওয়ার ইচ্ছাটা আমি পূরণ করব তোকে, আজ থেকে পুরো শহরের দায়িত্ব দিয়ে দিব। আগন্তুক বলল, সাধারণ মানুষকে মারলে তো সাধারণ মানুষরা ভয় পাবে।